বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যান্টনমেন্ট কলেজ, যশোর। অর্থনীতি অনার্স, তৃতীয় বর্ষ। বিষয় কৃষি ও গ্রামীণ অর্থনীতি। কোড নম্বর 23-22-15। অনলাইন ক্লাস। আমি মোসাম্মদ আঞ্জুমান আরা খাতুন, সহকারী অধ্যাপক। আজ আমি তোমাদের কৃষি ও গ্রামীণ অর্থনীতির ভূমি সংস্কার ও তার উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করব। তার আগে বলো, তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি তোমরা সুস্থ থেকে সুন্দরভাবে নিজেদের লেখাপড়া ও স্বাভাবিক জীবন যাপন করছো এবং এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি তোমরা মেনে চলছো। তোমাদের জন্যে শুভকামনা নিয়ে শুরু করছি। ভূমি সংস্কার ও তার উদ্দেশ্য সমূহ বিষয়গুলো জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ভূমি সংস্কার কাকে বলে। ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্মস, দেশে প্রচলিত ভূমিস্বত্ব ব্যবস্থার ত্রুটিসমূহ সংশোধন করে নূতন আইন প্রবর্তন প্রক্রিয়াকে ভূমি সংস্কার বোঝায়। অর্থাৎ প্রত্যেকটি দেশে ভূমি সংক্রান্ত যে চলমান পদ্ধতি থাকে তার ত্রুটিগুলো যখন বুঝতে পারে প্রশাসন, তখন ওই সব নিয়মনীতিকে সংশোধন করে নূতন নিয়মনীতি প্রয়োগ করা হয়, যা দেশের কৃষি উৎপাদন, কৃষক ও সরকারের স্বার্থ রক্ষার বিষয়টি বিদ্যমান থাকে। ডক্টর ওয়ারিনার মতে প্রকৃত ভূমি সংস্কার বলতে ক্ষুদ্র কৃষক ও কৃষি মজুরদের সাথে সম্পত্তি অথবা জমিতে অধিকারের পুনর্বণ্টনকে বোঝায়। আমরা যদি ডক্টর ওয়ারিনের সংজ্ঞাটি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এখানে বলা হচ্ছে ক্ষুদ্র কৃষক, যারা অল্প আয়ের কৃষক, অল্প জমি রয়েছে, তাদেরকে ক্ষুদ্র কৃষক বলা হয়। এরা প্রান্তিক কৃষকের একটু উপরের কৃষক। আর বলা হচ্ছে কৃষি মজুর, অর্থাৎ জমি থাক বা না থাক তারা কৃষক নয়, তবে কৃষিতে শ্রম দিয়ে থাকে, এদেরকে আমরা কৃষি মজুর বলি। তাহলে কৃষি মজুরদের সাথে সম্পত্তি অথবা জমিতে অধিকারের পুনর্বণ্টনকে বোঝায়। অর্থাৎ এখানে কৃষকদের অধিকার কেমন হবে, সম্পত্তি ও জমিতে কৃষকদের অধিকার কেমন হবে, আর কৃষি মজুররা যারা এখানে কাজ করবে তাদের অধিকার কেমন হবে, এটা যে চলমান বিদ্যমান পদ্ধতি রয়েছে তাকে নতুন কায়দায় ঢেলে সাজানো বা পুনর্বণ্টনকেই মূলত ডক্টর ওয়ারিনা ভূমি সংস্কার বলে অভিহিত করেছেন। আমরা আরও দেখতে পাচ্ছি ডাক্তার এম.এ. হামিদের মতে পল্লী উন্নয়নের লক্ষ্যে অস্তিত্বমান ভূমি ব্যবস্থার সমস্যা ও সীমাবদ্ধতা শনাক্ত করে তার সংস্কারমূলক কার্যক্রম নির্ণয় ও তা বাস্তবায়নের রূপরেখায় ভূমি সংস্কার। অর্থাৎ ডক্টর এম. হামিদের সংজ্ঞাটি আরও ব্যাপক অর্থবহ। তিনি বলেছেন পল্লী উন্নয়নের লক্ষ্যে, অর্থাৎ ভূমি কিন্তু শহরের সাথেও জড়িত থাকে, পল্লীর সাথেও জড়িত থাকে, কিন্তু ভূমি উন্নয়ন, ভূমি নিয়ে কাজ মূলত পল্লীর লোকেরাই বেশি করে। উনি এই জন্য বলেছেন পল্লী উন্নয়নের লক্ষ্যে অস্তিত্বমান বা বিদ্যমান ভূমি ব্যবস্থার সমস্যা, অর্থাৎ ভূমি ব্যবস্থা যা রয়েছে কিছু না কিছু সমস্যা থেকেই যায়, আর সেই সমস্যা এবং সীমাবদ্ধতা চিহ্নিত করা, যে কি কি সমস্যা রয়েছে, কি কি সীমাবদ্ধতা রয়েছে, সেগুলোকে দূর করা, প্রতিরোধ করা, অর্থাৎ সংস্কারমূলক আইন প্রণয়ন করা এবং আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করার যে প্রক্রিয়া, সেটাকেই মূলত ডক্টর এম.এ. হামিদ ভূমি সংস্কার বলে উল্লেখ করেছেন। মূলত ভূমি সংস্কার হলো ভূমি মালিকানার সিলিং নির্ধারণ, প্রকৃত চাষিদের নিকট মালিকানা হস্তান্তর, ভূমির মালিক ও সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ভাগ চাষিদের স্বার্থ সংরক্ষণ, ভূমির বিচ্ছিন্নতা রদকরণ এবং কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়া। অর্থাৎ ভূমি সংস্কার বলতে এতগুলো বিষয় যখন একই সাথে সংশ্লিষ্ট হয় এবং এই সব নিয়ম নীতির ক্ষেত্রে যেসব নতুন সংশোধিত নিয়মকানুন প্রবর্তন করা হয় এবং এই প্রবর্তিত নিয়ম নীতি
প্রবর্তন প্রক্রিয়াকেই মূলত ভূমি সংস্কার পদ্ধতি বলা হয়। অর্থাৎ ভূমিতে বিদ্যমান নিয়মনীতির পরিবর্তন করে সংশোধিত নিয়মনীতির প্রবর্তনই হচ্ছে ভূমি সংস্কার। আমরা জানি আমাদের স্বাধীনতোত্তর কয়েকবার ভূমি সংস্কার হয়েছে। তা আমাদের দেশে 1984 সালে শেষ ভূমি সংস্কার হয়েছে। এর মধ্যে বাংলাদেশে আর কোনো ভূমি সংস্কারের কাজ দেখা যায় না, ভূমি সংস্কার হয়নি। মূলত বাংলাদেশের ভূমি যে যে অবস্থায় রয়েছে, অর্থাৎ ভূমিসত্ত্ব অবস্থা যা রয়েছে তা অনেক ক্ষেত্রেই অধিক উৎপাদনের অন্তরায় হিসেবে বিদ্যমান রয়েছে। এই সংস্কার খুব জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশের ভূমি সংস্কার খুব দ্রুত আর একটি ভূমি সংস্কার সম্পাদিত হওয়া উচিত। অর্থাৎ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কৃষির মালিক, জমির মালিক এবং কৃষিতে যারা কাজ করে তাদের ভাগ্য উন্নয়নের জন্য এবং কৃষিতে অধিক উৎপাদন সম্পাদন করার জন্য, অধিক উৎপাদন রক্ষা করার জন্য অবশ্যই নতুন নিয়ম নীতি বা ভূমিসত্ত্ব ব্যবস্থা প্রয়োজন, যা এখনও কোনো আমরা ভূমি সংস্কারের কথা শুনছি না বা শোনা যাচ্ছে না। কিন্তু ভূমি সংস্কার করা বাংলাদেশের জন্য একটি জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমাদের দেশে ভূমি সংস্কার প্রয়োজন, কারণ যে ভূমি সংস্কার পদ্ধতি রয়েছে তা অনেক ক্ষেত্রেই আমরা এখানে যে বলছি যে ভূমির মালিকানা সিলিং নির্ধারণ, ভূমির মালিকানা কারো আছে অনেক জমি, কারো নেই, কারো আছে অল্প, কারোর কোনো জমি নেই। এটা কিন্তু আমরা মানতে পারি না, কারণ সরকারের দায়িত্ব রয়েছে সব মানুষেরই কিছু না কিছুর ভূমির মালিকানা দেওয়া। আবার চাষিদের নিকট মালিকানা হস্তান্তর, যারা প্রকৃত চাষি তাদের জমি নেই, কিন্তু যারা শুধু মালিক চাষি বা অনুপস্থিত চাষি তাদেরই জমির পরিমাণ বেশি দেখা যায়। অতএব যাদের জমি নেই তারা উৎপাদন করলে আন্তরিকতার সাথে অধিক উৎপাদন করতে পারে না। এইসব কারণে বাংলাদেশের কৃষির অনুৎপাদন বা কম উৎপাদনের জন্য দায়ী। ভূমির মালিক ও সরকারের মধ্যে সম্পর্ক নয়, ভূমির মালিক সরকারকে খাজনা দিয়ে থাকে আর সরকার ভূমির মালিকদের সুবিধা অসুবিধা দেখে থাকে। এই দুই সম্পর্কের উন্নয়ন ভূমি সংস্কার নিশ্চিত করতে পারে। সম্প্রতি যে অবস্থায় ভূমিসত্ত্ব ব্যবস্থা রয়েছে তাতে আমরা দেখতে পারি ভূমির মালিক এবং সরকারের মধ্যে খুব বেশি সুসম্পর্ক বিদ্যমান নেই। আবার ভাগ চাষিদের স্বার্থ সংরক্ষণ, ভাগ চাষিরাই মূলত বাংলাদেশের কৃষির অধিকাংশ উৎপাদন ক্ষেত্রগুলো জুড়ে রয়েছে। অথচ ভাগ চাষিরা জমির মালিকের কাছ থেকে বর্গা নিয়ে ফসলের কত অংশ পাবে, তারা কিভাবে খরচ করবে, কিভাবে তাদের স্বার্থ রক্ষা হবে, অর্থাৎ শ্রম যারা দিচ্ছে তাদের স্বার্থ রক্ষার ব্যাপারটি বর্তমান ভাগ চাষিদের ভূমিসত্ত্ব ব্যবস্থায় ভাগ চাষিদের স্বার্থ পুরোপুরি সংরক্ষিত হয় না। তারপরেও তারা অন্যের জমিতে বর্গা নিয়ে কাজ করে। এক্ষেত্রেও আমরা দেখি যে তাদের প্রাপ্তি যদি ন্যায্য না হয়, ভাগ চাষিদের প্রাপ্তি যদি ন্যায্য না হয়, তারা কিন্তু উৎপাদনে অনীহা প্রকাশ করবে অথবা উৎপাদনে আগ্রহ পাবে না। আর উৎপাদনে আগ্রহ না পেলে বাংলাদেশের টোটাল উৎপাদন কমে যাবে বা হ্রাস পাবে বা আশানুরূপ হবে না। আবার ভূমির বিচ্ছিন্নতা রোধকরণ, ভূমি টুকরো বিচ্ছিন্ন খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। আর এই খণ্ড বিখণ্ড জমিতে উৎপাদন করা ভালো হয় না, চাষ করার সুবিধা যেমন থাকে না বা আধুনিকীকরণ করা, আধুনিক যন্ত্রপাতি ইউজের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রেও এই ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন জমির ক্ষেত্রে একজন মালিক সেটা সুবিধা করতে পারে না। তার এই মাঠে 10 কাঠা, অন্য মাঠে 5 কাঠা, আর এক মাঠে গিয়ে 20 কাঠা, এই যে বিচ্ছিন্ন জমি, এই চাষি 3 জায়গায় 4 জায়গায় চাষ করতে গিয়ে বেগ পেতে হয় চাষিকে। কিন্তু এই ক্ষুদ্র জমির মালিক যদি জমিটাকে একই জায়গায় পেত, সরকারি আইন করে কোনোভাবে যদি তার জমিগুলোকে এক জায়গায় করে এই মাঠের কৃষকদের অন্য মাঠে নিয়ে গিয়ে সেখানে তাদের জমি এক জায়গায় করে জমিগুলোকে এক জায়গায় করার ব্যবস্থা, অর্থাৎ খণ্ডতা রোধ করে জমিগুলোকে একীভূত করার কোনো সরকারি নিয়মনীতি থাকতো, তাহলে কিন্তু অধিক উৎপাদন হতো। আবার এই জমির খণ্ডতা বা বিচ্ছিন্নতা রোধ হতো এবং অধিক উৎপাদন নিশ্চিত করা যেত। আবার কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, কৃষি শ্রমিকরা কাজ করে তাদের বাধা ধরা ন্যূনতম মজুরি এবং সর্বোচ্চ মজুরি এটা থাকা উচিত। ফ্লোর ওয়েজ এবং সিলিং ওয়েজ কিন্তু নির্ধারণ বাংলাদেশে নেই।
আমাদের এলাকাগুলোতে এক এক এলাকায় শ্রমিকদের মজুরি এক এক রকম। এটা যেন কৃষকরা তাদের নিজের ইচ্ছে মতো বানিয়ে নিয়েছে, আর ইচ্ছের দাস হচ্ছে এই শ্রমিকরা। অথচ তাদের উপরে কৃষির উৎপাদন, তাদের ঘাম থেকে, তাদের পরিশ্রম, মেধা থেকেই কৃষির উৎপাদন হয়ে থাকে। অথচ এই কৃষি শ্রমিকরা ন্যূনতম মজুরি তাদের কত তারা জানে না। তাদের আসলে ন্যায্য মজুরি কতখানি হওয়া উচিত, সরকারের পক্ষ থেকে ভূমি সংস্কার আইনের আওতায় এটা বেঁধে দেওয়া উচিত ছিল, যা বাংলাদেশে বর্তমান নেই। তাহলে এইসব কারণগুলোকে নিয়েই মূলত এইসব সংশোধন এবং এইসব সংস্কার নিয়েই ভূমি সংস্কার প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি ভূমি সংস্কার হলো ভূমি মালিকানার সিলিং নির্ধারণ, প্রকৃত চাষিদের নিকট মালিকানা হস্তান্তর, ভূমির মালিক ও সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ভাগ চাষিদের স্বার্থ সংরক্ষণ এবং ভূমির বিচ্ছিন্নতা রোধকরণ, আর কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেসব নিয়ম নীতি প্রবর্তিত হবে, সেই প্রবর্তিত নিয়ম নীতি আসলে ভূমি সংস্কারের পরিবর্তিত রূপ বা নতুন ভূমি সংস্করণ বলা যায়। এখন আমরা দেখব তাহলে কতগুলো উদ্দেশ্য নিয়ে ভূমি সংস্কার করা হয়, অর্থাৎ ভূমি সংস্কারের সুফল রয়েছে। আমরা কিছুক্ষণ আগে বলেছি আমাদের দেশে ভূমি সংস্কার অত্যাবশ্যক, আমাদের উন্নয়ন, আমাদের কৃষকদের জীবন উন্নয়ন। আমাদের যদি গ্রাম বাংলা বেঁচে যায়, আমাদের বাংলাদেশ বেঁচে যাবে। আর আমাদের এই গ্রামের সাথে বা আমাদের এই ভূমির সাথে জড়িত মালিক ও শ্রমিক শ্রেণী যদি তাদের ন্যায্য হিস্সা বা ন্যায্য মজুরি বা ন্যায্য প্রাপ্তি ভূমি সংস্কারের মাধ্যমে তাদের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করা যায়, তাহলে তারা যেমন কৃষি কাজের ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে অবদান রেখে যেমন তারা তৃপ্তি লাভ করবে, তেমনিভাবে তাদের দ্বারাই অধিক উৎপাদন সম্পাদিত হবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। মূলত ভূমি সংস্কারের উদ্দেশ্য হলো সরকার ও শ্রমিক, জমির মালিক শ্রমিক ও সরকারের মধ্যে একটি সমন্বিত সুসম্পর্ক বা সম্পর্ক উন্নয়ন ও তাদের ন্যায্য হিস্সা নিশ্চিতকরণ এবং তাদের মর্যাদা অনুযায়ী যার যা অবস্থান অনুযায়ী তাদের মর্যাদা নিশ্চিতকরণ। এই উদ্দেশ্যগুলোকে সামনে নিয়েই ভূমি সংস্কার হয়ে থাকে। মূলত ভূমি সংস্কারের মৌলিক উদ্দেশ্য হচ্ছে দেশের কৃষি সংক্রান্ত অধিক উৎপাদন নিশ্চিতকরণ। আমরা দেখব ভূমি সংস্কারের উদ্দেশ্যসমূহ কী কী। সাধারণত ভূমি সংস্কার আইন তৈরির অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্য সাধন বিবেচনা করা হয়। আর এই উদ্দেশ্যগুলো আমরা এখন এক এক করে তোমাদের সামনে নিচে আমরা আলোচনা করব। দেখো, আমরা বলেছি 1 নম্বরে ভূমির মালিকানা নির্ধারণ। ভূমি সংস্কারের সবচাইতে মৌলিক উদ্দেশ্যই হচ্ছে যার যেটুকু মালিকানার যে অধিকার তা নিশ্চিত হওয়া, স্পষ্ট হওয়া। এখানে কোনো প্রচ্ছন্নতা বা লুকানো কিছু থাকবে না, সবাই তার অধিকার, তার মালিকানা নিশ্চিত হবে। এবং আমরা মালিকানার ব্যাপারে এই কথাটিও বলতে পারি, যখন একজন শিশু কোনো ভূখণ্ডে জন্ম নেয় তাকে বলা হয়, সে বলে এটি আমার মাতৃভূমি। বাংলাদেশে যত সন্তান জন্ম নিচ্ছে আমরা কিন্তু জানি তাদের মাতৃভূমি বাংলাদেশ। তাহলে যখন একটি শিশু জন্ম নিল মাতৃভূমিতে, তার মাতৃভূমি, সমস্ত দেশ তার, তাহলে তার জন্য এক খণ্ড জমি কেন তার থাকবে না? এটি সরকারকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ যে শিশুটি আজ জন্ম নিল, সে ধনীর শিশু হোক, মুসলিম শিশু হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, তাকে এক খণ্ড জমি নিশ্চিত করতে হবে। এই ভূমি সংস্কারের মৌলিক উদ্দেশ্য হওয়া উচিত এই ভূখণ্ডে যে সন্তান জন্ম নেবে তার এটি মাতৃভূমি। আর মাতৃভূমি যদি হয় তাহলে তার নামে বরাদ্দ এক টুকরো হলেও ভূমি কেন থাকবে না? এটি সরকারকে নিশ্চিত করতে হবে ভূমি সংস্কারের মাধ্যমে। তাহলে ভূমির মালিকানা নির্ধারণ করতে হবে। আর সেই ভূমির মালিকানা নির্ধারণ করতে গিয়ে কিছু পদক্ষেপ ভূমি সংস্কার আইনের আওতায় গ্রহণ করা উচিত। ক, ভূমির স্লিং ও ফ্লোর নির্ধারণ। ভূমির স্লিং, একজন ব্যক্তি 500 বিঘা জমির মালিক, আর একজন ব্যক্তির কোনো জমি নেই, এটা কি জমির মালিকানা সংরক্ষণ নীতি হতে পারে? তাহলে এখানে একজন ব্যক্তি সর্বোচ্চ কত জমি, ফ্লোর হচ্ছে তার ন্যূনতম কি পরিমাণ জমি তার থাকতে পারে বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী এবং মোট ভূখণ্ড অনুযায়ী।
প্রত্যেকের এক খণ্ড জমির নিশ্চয়তা সরকারের ভূমি সংস্কার আইনের আওতায় দিতে হবে। সেক্ষেত্রে হাই সিলিংকে কমিয়ে আনতে হবে এবং ফ্লোর অর্থাৎ ন্যূনতম জমির পরিমাণ কতটুকু পেতে পারে সেটাও নিশ্চিত করতে হবে। আমার মতে, আমার ব্যক্তিগত অভিমত আমি তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে এই ভূমির সিলিং ও ফ্লোর নির্ধারণের ক্ষেত্রে এমন থাকবে যে ন্যূনতম এতটুকু জমি থাকলে ওই ব্যক্তি তার জমি বিক্রি করতে পারবে না, তার অধিক থাকলে সে বিক্রি করতে পারবে। সরকার তাকে একটি জমির মালিকানা দেবে, আর সে তা বিক্রি করে নিঃস্ব হয়ে গিয়ে বলবে আমার কোনো ভূখণ্ড নেই, এটি হবে না। সরকার যদি এক খণ্ড জমির মালিকানা তাকে দিতে পারে এবং ন্যূনতম ওইটুক জমি অতিরিক্ত থাকলে সে বিক্রি করতে পারবে, কিন্তু ওই একেবারে ন্যূনতম জমিটুকু সে বিক্রি করতে পারবে না, তারও আইন থাকা উচিত। এবং ভূমির সিলিং, সে একজন মালিক সর্বোচ্চ কত বিঘার মালিক হতে পারে? 500, 5000, 1000, 100 বিঘা জমি না। বাংলাদেশে যে ভূখণ্ড, জনসংখ্যা বাড়ছে, আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে, আর বসত বাড়ির সংখ্যা বাড়ছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবাদি জমির মোট পরিমাণ কমে যাচ্ছে না, কিন্তু আমাদের জমিগুলো টুকরো বিটুকরো হচ্ছে, খণ্ড বিখণ্ড হচ্ছে। এক্ষেত্রে ভূমির হাই সিলিংটি মানে সিলিং যেটা, সেটা হচ্ছে কতখানি হবে? 20 বিঘা, 10 বিঘা, 5 বিঘা, কতটুকু হলে ভালো হয়? সেটা হচ্ছে এটা বেঁধে দেওয়া থাকবে ভূমি সংস্কার আইনের আওতায়। এই সিলিং বেঁধে দেওয়া থাকবে, সিলিং যেমন বেঁধে দেওয়া থাকবে, ফ্লোরও বেঁধে দেওয়া থাকবে। আমরা এটা বলতে পারি যে মালিকানা নিশ্চিত করতে, এটা কিভাবে? মালিকানা নিশ্চিত হবে কিভাবে? যদি ভূমির সিলিং বেঁধে দেওয়া হয়, অনেক বড় চাষিকে তার জমির মালিকানা হারাতে হবে, এবং এই মালিকানা যার জমি নেই বা যাদের কম জমি আছে তাদের কাছে যাবে, ভূমিহীনদের কাছে চলে যাবে, এবং ভূমির ক্ষেত্রে এই বৈষম্য দূর হবে, এবং মালিকানা আর একজনের হাত থেকে আর 10 জনের হাতে মালিকানা ফিরে যাবে জমির। অতএব ভূমির মালিকানা নির্ধারণ যদি সুষ্ঠুভাবে করা যায়, ভূমিহীনরা ভূমি না থেকে ভূমির মালিক হতে পারবে। সবার জন্য ভূমির মালিকানা নিশ্চিতকরণ। সব ধরনের কৃষক, বাংলার সব জনতার জন্য ভূমির মালিকানা নিশ্চিত করতে হবে। ভূমি সংস্কার আইনে এর বিধিবদ্ধ একটি ব্যবস্থা বা আইন প্রণীত হতে হবে। এরপর ভূমির মালিকানার বিকেন্দ্রীকরণ করা। ভূমি একজনের হাতে অনেক থাকবে আর অন্যজনের হাতে থাকবে না। এই যে কেন্দ্রীকরণ করলে কিছু মানুষ হয়ে যায় জোরদার, কিছু মানুষ ধনী চাষি হয়, সেই সাথে জন্ম নেয় ভূমিহীন কৃষকের, প্রান্তিক চাষির জন্ম নেয়, নিম্নবিত্ত চাষির জন্ম নেয়। এগুলো যেন না থাকে। আর জমি যাদের মালিকানা আছে কিন্তু যারা গ্রামে উপস্থিত থাকে না, শুধু জমির নাম মালিকের নামে থাকে, আর জমির মালিকের সাথে বছরের পর বছরে জমির কোনো দেখা সাক্ষাৎ হয় না, থাকে শহরে। এই যে অনুপস্থিত চাষি বা মালিক চাষি বলা হয় কি, এই অনুপস্থিত চাষিদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া এবং ভূমির যাদের অধিক জমি আছে তাদের জমি নিয়ে জোরদার এবং বড় কৃষকদের হাত থেকে বা অনুপস্থিত চাষিদের হাত থেকে নিয়ে ভূমিহীন বা যাদের ভূমি নেই বা প্রান্তিক চাষি বা নিম্নবিত্তের চাষি বা শ্রমিক চাষিদের হাতে এই জমি ফেরত আসা উচিত। এভাবে ভূমির মালিকানার কেন্দ্রীকরণ, অর্থাৎ 2-1 জনের কাছে ভূমি না থেকে, যেমন আগে ছিল জমিদার প্রথা, সব জমির মালিকানা থাকতো জমিদারের হাতে, আর অন্যদের শুধু শ্রম দেওয়ার দায়িত্ব। দাস অনুদাস হয়ে তারা এই জমিদারের জমিতে কাজ করতো, যারা উৎপাদন করতো তারা সুফল ভোগ করতো না, সুফল ভোগ করতো জমিদার। সেখান থেকে আমরা বের হতে পারলেও এখনও জমির কেন্দ্রীকরণ এই সমস্যা আমাদের বাংলাদেশে রয়েছে। সেখান থেকে জমিগুলো এমন কায়দায় রিবন্টন হওয়া উচিত যেন কিছু মালিকের হাতে এই ভূমির মালিকানা কুক্ষিগত না থাকে এবং বেশি মানুষের হাতে এই মালিকানা ফিরে আসে। একেই আমরা বলছি ভূমির মালিকানার বিকেন্দ্রীকরণ করা। এটি অবশ্যই ভূমির মালিকানা নির্ধারণে সহযোগিতা করবে। এটি আমাদের ভূমি সংস্কারের উদ্দেশ্য হওয়া উচিত। অনুপস্থিত চাষিদের মালিকানা হ্রাস করুন। আজ যারা অনুপস্থিত থাকবে,
যারা জমির সাথে সাক্ষাৎ হয় না, চাষ করে না, নামে মাত্র থাকে, শহরে বসে বসে গ্রাম থেকে জমির সুফল ভোগ করে, অথচ এই জমিতে যারা প্রাণপাত করে, যারা তাদের ঘাম ঝরায়, যারা মাটির সাথে মিশে গিয়ে উৎপাদন করে, সেই চাষিরা হয় প্রান্তিক চাষি, না হলে শ্রমিক চাষি, না হলে বর্গা চাষি, না হলে নিম্নবিত্তের চাষি এর সাথে জড়িত থাকে। অথচ সেই চাষিরা সুফল পায় না, সুফল পায় অনুপস্থিত মালিক চাষি। আমরা অনুপস্থিত চাষি বা এই মালিক চাষিদের মালিকানা, সম্পদের মালিকানা হ্রাসকরণের কথা বলছি। এটি অবশ্যই ভূমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে অনুপস্থিত চাষিদের মালিকানা হ্রাসকরণ, এই উদ্দেশ্যটি ভূমি সংস্কার নীতির আওতায় আসা উচিত। সেটা হচ্ছে প্রকৃত চাষিদের মালিকানা ফেরত প্রদান। এটা আগের সাথেই সংশ্লিষ্ট, এক পয়েন্টে বলা যায়। তারপরে প্রকৃত চাষি কারা? যারা জমিতে চাষ করে, যারা জমিতে ঘাম ঝরায়, যারা জমি চাষবাদ নিয়েই যাদের জীবন, যারা উৎপাদন বৃদ্ধি করে দেশকে সহযোগিতা করে, যারা কৃষির সাথে নিবেদিত এবং কৃষক, সত্যিকারের কৃষক যারা, তাদের হাতে, প্রকৃত চাষি যারা, তাদের হাতে জমির মালিকানা ফেরত আসা উচিত। যিনি চাষি নন, তার সাথে যিনি চাষি, এই জমির মালিকানার ব্যাপারে তাদের অগ্রাধিকার থাকা উচিত। সেক্ষেত্রে কারা এর আওতায় পড়বে? আমরা বারবার বলছি যাদের কথা, তারাই আসবে। এখানে আসবে নিম্নবিত্তের চাষি, এখানে আসবে ক্ষুদ্র চাষি, এখানে আসবে বর্গা চাষি, এখানে আসবে প্রান্তিক চাষি, এখানে আসবে ভূমিহীন চাষি। এরাই মূলত প্রকৃত চাষি, এরাই জমির সাথে, ভূমির সাথে লেগে থাকে এবং এরাই দেশের উৎপাদন, কৃষি উৎপাদন ত্বরান্বিত করে, এরাই কৃষির মাধ্যমে দেশের ভাগ্যোন্নয়ন করে এবং এরাই দেশের আর্থিক চেহারা পাল্টে দেয়। অতএব প্রকৃত চাষিদের মালিকানা ফেরত দিয়ে তাদের মর্যাদা বৃদ্ধি করা ভূমি সংস্কারের উদ্দেশ্য হওয়া উচিত। অর্থাৎ ভূমির মালিকানা নির্ধারণে ভূমিসত্ত্ব ব্যবস্থার বা ভূমি সংস্কার ব্যবস্থার উল্লেখযোগ্য বিষয় হওয়া উচিত। 2 নম্বরে আমরা ভূমি সংস্কারের উদ্দেশ্য হিসেবে বলতে পারি আয় বন্টনের বৈষম্য দূরীকরণ। জাতিসংঘের বিভিন্ন রিপোর্টে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশসমূহে ভূমির মালিকানার বৈষম্যমূলক বিন্যাস লক্ষণীয়। এই বৈষম্য দূরের ক্ষেত্রে আয় বন্টনের বৈষম্য দূরীকরণ, অর্থাৎ আয়ের সমতায়নের ক্ষেত্রে ভূমি সংস্কারের লক্ষ্য হওয়া উচিত, অর্থাৎ ভূমি সংস্কারের ভূমিকা রয়েছে। আয় বন্টনের বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে ভূমি সংস্কার যে ভূমিকা রাখবে, সেই ভূমিকার ফলে আয়ের মধ্যে সমতা সৃষ্টি হবে এবং এই সমতা সৃষ্টি করতে গেলে কোন কোন চাষি বা কাদের আয় বাড়াতে হবে, কাদের কমাতে হবে, সেগুলো আয় বন্টনের বৈষম্য দূরীকরণে আমাদের কাজে আসবে। সেগুলো হচ্ছে যোদ্ধা চাষি। যোদ্ধা চাষি মানে যাদের অনেক জোত, অর্থাৎ অনেক জমির মালিক যারা, তাদেরকে আমরা যোদ্ধার চাষি বলি। অর্থাৎ একজন যোদ্ধারের অধীনে 500 বিঘা, 100 বিঘা, 150 বিঘা, 200, 250 বিঘা এ ধরনের সম্পদ থেকে থাকে। এই বেশি পরিমাণের জমি যাদের রয়েছে, জমিদার বলা হতো যাদের, জমিদারদের নিচে যোদ্ধার চাষি বলা হয়। জমিদারদের থাকতো এলাকার পরে এলাকার জমি, আর যোদ্ধার বলতে যাদের জমির জোর আছে, যাদের অনেক বেশি জমি আছে, তাদেরকে যোদ্ধার চাষি বলা হয়। তাহলে এই যোদ্ধা চাষিদের অনেক আয়, অনেক জমি, অনেক উৎপাদন, অনেক আয়, এনাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া উচিত এবং এনাদের আয় সমাজে কমে ফেলা উচিত এবং এই আয়টা বাকি চাষিদের কাছে আসা উচিত। সেটা বর্গা চাষি, প্রান্তিক চাষি, ভূমিহীন চাষি, ক্ষুদ্র চাষি, মধ্যবিত্ত চাষি এবং শ্রমিক চাষি ইত্যাদিদের আয় বিভিন্ন রকম, এনাদের আয় কম। এদিকে ধনী চাষি আর যোদ্ধা চাষিদের আয়কে কমিয়ে এবং অকৃষক চাষি যারা, তাহলে এখানে 3 ধরনের চাষি আমরা দেখতে পাচ্ছি যাদের হাতে বেশি সম্পদ, বেশি জমি, আয় বেশি। তারা হচ্ছেন যোদ্ধার চাষি, ধনী কৃষক, অকৃষক বা মালিক চাষি বা অনুপস্থিত চাষি এদেরকে বলা হয়। মালিক চাষি যাদেরকে অনুপস্থিত চাষি বলা হয়, যারা চাষ কাজ করে না, নামে মাত্র জমির মালিক, তাদেরকে মালিক চাষি বা অকৃষক বা অনুপস্থিত চাষি বলা হয়। এনারা হন সম্পদশালী এবং বেশি জমির মালিক
এনাদের কাছ থেকে রিবন্টন অর্থাৎ রিবন্টনের প্রক্রিয়ার মাধ্যমে সরকার যদি এই সব সম্পদ, জমি ও সম্পদের মালিকানা এইসব ঘ থেকে বর্ণিত ঝ পর্যন্ত কৃষকদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন এবং তাদের বন্টন করে দিয়ে তাদের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে, তাহলে এই নিম্ন আয়ের কৃষকদের আয় বেড়ে যাবে। আর যোদ্ধা ধনী কৃষক এবং অকৃষক বা মালিক চাষিদের আয় কমে গিয়ে আয় বন্টনের মধ্যে বৈষম্য দূর হবে। এখন আমি একটু ব্যাখ্যা করব, তোমাদের বুঝতে হবে যে এই চাষি কে কারা। যোদ্ধার চাষি আমি আগেই বলেছি, যাদের অনেক বেশি জমি জায়গা রয়েছে তাদেরকে যোদ্ধা চাষি বলা হয়। ধনী চাষি যারা অত বেশি নেই তবে অনেক উৎপাদন করে, অনেক ধান, অনেক পাট, গোলা ভরা ধান, ব্যাংক ব্যালেন্স তাদের রয়েছে, কৃষিকাজ করে তারা ব্যাংক ব্যালেন্স করতে সক্ষম হয়েছে, এদের অর্থ সম্পদের কোনো ঘাটতি নেই, এনারা হচ্ছেন ধনী কৃষক। আর অকৃষক মালিক চাষি গ বা অনুপস্থিত চাষি, এই গড়ে চাষি তারা শহরে বাস করেন বেশিরভাগ ক্ষেত্রে, আবার গ্রামে থাকলেও তাদের মালিকানা রয়েছে, তারা নিজেরা চাষবাস করেন না, তারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের জমিতে অন্যরা কাজ করে, তারা কৃষক হিসাবে জমিতে থাকেন না, তাই এদেরকে আমরা অকৃষক বলছি। মালিক চাষি বা হচ্ছে যে অনুপস্থিত চাষি। তাই মালিক চাষি এই অকৃষকের মধ্যে অবশ্য কামার, কুমার, তাঁতি বিভিন্ন শ্রেণী থাকে, কৃষকরাও থাকে, অকৃষক যারা কৃষক নয়। এখন আমাদের সমাজে জেলে, তাঁতি, কুমার, কামার, স্বর্ণকার, নাপিত, ধোপা, গোয়ালা, বিভিন্ন পেশা রয়েছে, ব্যবসায়ী, কি শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এনারা কিন্তু অকৃষক। এই অকৃষকরা অনেক সময় সব অকৃষক আবার অনুপস্থিত চাষি নয়। এই অকৃষকের ম্যাক্সিমামই আমাদের দেশে অধিকাংশই অনুপস্থিত চাষি। আর মালিক চাষি মালিকানা আছে, এদের মালিকানা আছে, এদের জমিতে অন্যরা কাজ করে, এরা অন্য পেশায় থাকার কারণে এনারা ধনী হন। অতএব এই তিন শ্রেণী যোদ্ধা চাষি, ধনী কৃষক এবং অকৃষক মালিক চাষি বা অনুপস্থিত চাষিরা হয় ধনী। আর বর্গা চাষি এই যোদ্ধার চাষি, ধনী কৃষক বা অকৃষক বা অনুপস্থিত চাষির জমি ভাগ নিয়ে চাষবাদ করে থাকে এবং চাষের ফলে তারা একটি ন্যূনতম ভাগ পেয়ে থাকে। সেই ভাগাভাগিতে তাদের কখনো স্বার্থ রক্ষিত হয়, কখনো হয় না। বর্গা চাষিরা এভাবে সমস্যার মধ্যে থাকে। তাহলে এই বর্গা চাষিদের আয় কম, এনাদের আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে, এনাদের জমির মালিকানা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। প্রান্তিক চাষি এমন চাষিকে প্রান্তিক চাষি এমন চাষিকে প্রান্তিক চাষি বলা হয় যার ন্যূনতম জমি রয়েছে। এবং কতটুকু জমি? এত কম পরিমাণ জমি, যে জমি দিয়ে তারা কি করতে পারে, ন্যূনতম তাদের কোনো মতে জীবন চালাবার আত্মতোষণ লাইফ, এটা আত্মতোষণ জীবন নির্বাহ করতে পারে, মানে কোনো মতে এক মুঠো খেয়ে পরে বাঁচতে পারে, এমন জমির চাষিকে প্রান্তিক চাষি বলা হয়। ভূমিহীন চাষি যার কোনো ভূমি নেই, এই ভূমিহীন চাষি কি করে, অন্যের জমিতে চাষ করে, এনারা শ্রমিক চাষি। ভূমিহীন চাষিরা অনেক সময় বর্গা চাষিও হয়, ভূমিহীন চাষিরা অনেক সময় বর্গা চাষি হয়, না হলে আলাদা বলেছি কেন, ভূমিহীন চাষি কখনো বর্গা চাষি হয়, না হলে শ্রমিক চাষি হয়। অর্থাৎ যখন ভূমিহীন নিজের কোনো ভূমি থাকে না, অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে, অথবা নিজের ভূমি থাকে না যখন, সে শ্রমিক চাষি হয়ে অন্যের জমিতে শ্রম দিয়ে থাকে। তাহলে এই ভূমিহীন চাষি কখনো আকার ধারণ করে বর্গা চাষি হিসাবে, কখনো শ্রমিক চাষি হিসাবে। যাই হোক, বর্গা চাষি, ভূমিহীন চাষি বা শ্রমিক চাষি এনাদের ধনীদের থেকে যোদ্ধা চাষি, ধনী কৃষক, অকৃষক বা অনুপস্থিত চাষির সম্পদ, জমি, অর্থ রিবন্টিত হয়ে এই সব কৃষকদের থেকে ঘ থেকে ঝ পর্যন্ত চাষিদের মধ্যে আসা উচিত। এখানে আমরা এখন বর্গীর জাতে দেখতে পাচ্ছি ক্ষুদ্র চাষি। ক্ষুদ্র চাষি মানে তার প্রান্তিক চাষির চাইতে প্রান্তিক চাষির জমি ন্যূনতম জমি, যে জমিটুকু ব্যবহার করে সে কোনো মতে যে ফসল উৎপাদন করে তা দিয়ে তার খাওয়া পড়া চলে যায়, একে প্রান্তিক চাষি বলে। আর ক্ষুদ্র চাষি প্রান্তিক চাষির চাইতে আর একটু বেশি জমির মালিককে ক্ষুদ্র চাষি বলা হয়। না তারা ধনী চাষি, না তারা প্রান্তিক চাষি,
মাঝামাঝি অবস্থায় যারা থাকে তাদেরকে আমরা ক্ষুদ্র চাষি বলি। আর মধ্যবিত্ত চাষি, এই ক্ষুদ্র চাষিরা অনেক সময় মধ্যবিত্ত হতে পারে। মধ্যবিত্ত চাষি ধনী কৃষকদের একটু নিচে অবস্থান করে। তারা ধনী নয়, তবে কৃষি পণ্য বা কৃষি কাজ করে তারা মোটামুটি বাংলাদেশের হিসাবে একটা মধ্যম মানের বৃত্ত নিয়ে চলে। অর্থাৎ এরা ধনী কৃষকের একটু নিচে অবস্থান করে, কিন্তু ক্ষুদ্র চাষিদের উপরে থাকে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি বর্গা চাষি, প্রান্তিক চাষি, ভূমিহীন চাষি, শ্রমিক চাষি, ক্ষুদ্র চাষি, মধ্যবিত্ত চাষি। আর নিম্নবিত্ত চাষি যদি আমরা বলি, উচ্চবিত্ত চাষি ধনী কৃষক, মধ্যবিত্ত চাষি, আর নিম্নবিত্ত চাষি যদি আমরা বলি, নিম্নবিত্তের চাষি সবচাইতে নিম্নবিত্তের চাষি হচ্ছে শ্রমিক চাষি। এই সব চাষিদের মধ্যে সম্পদ ও ভূমি রিবন্টন করে সমাজের আয় বন্টনের যে বৈষম্য রয়েছে তা দূর করা যায়। অতএব ভূমি সংস্কারের উদ্দেশ্য হওয়া উচিত আয় বন্টনের বৈষম্য দূরীকরণ। এখন আমরা বলবো 3 নম্বর পয়েন্ট, উৎপাদন বৃদ্ধি। ভূমি সংস্কারের মৌলিক উদ্দেশ্য হচ্ছে উৎপাদন বৃদ্ধি। এমন কায়দায় সম্পদ বন্টন যাতে বেশি উৎপাদন হয় এবং যোগ্য ব্যক্তিরা বা প্রকৃত চাষিরা ভূমির সাথে সংশ্লিষ্ট হয় এবং তারা আন্তরিকতা দিয়ে উৎপাদন করলে বেশি উৎপাদন বৃদ্ধি হতে পারে। তারপরেও এখানে কতগুলো পয়েন্ট আমরা বলবো যা কাজ করলে, যে ভূমি সংস্কার করলে উৎপাদন বৃদ্ধি সম্ভব। অর্থাৎ খামার গঠন করা, জমিগুলো যদি খণ্ড বিখণ্ড থাকে তাগুলোকে একত্রিত করে খামার গঠন করা এবং খামার গঠনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা। তাহলে আমাদের ভূমি সংস্কারের আওতায় থাকা উচিত যে খামারগুলো কিভাবে গঠন হবে, খামারগুলো থেকে উৎপাদন পণ্য কিভাবে বন্টন হবে, সরকারি পৃষ্ঠপোষকতা খামারগুলো কিভাবে পাবে, এগুলো ভূমি সংস্কারের আইনে নিশ্চিত থাকা উচিত। কি পরিমাণ সম্পদ খামারে থাকা উচিত, জমি, এবং কোন পরিমাণ জমি থাকলে খামার গঠনের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা পাবে, কি পরিমাণ সরকারি পৃষ্ঠপোষকতা পাবে, এবং তাদেরকে কি পরিমাণ খাজনা দিতে হবে, আদৌ খাজনা দিতে হবে কি হবে না, এগুলো ভূমি সংস্কারের আইনের আওতায় স্পষ্ট হওয়া উচিত। এতে করে খামার গঠনের প্রক্রিয়া যদি ভূমি সংস্কার আইনের আওতায় স্পষ্ট হয় তাহলে উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে। মালিকানা নির্ধারণ ও উৎপাদন বৃদ্ধি। আসলে আমি আগেই বলেছি, মালিকানা নির্ধারণটাই হচ্ছে উৎপাদন বৃদ্ধির মৌলিক প্রক্রিয়া। উৎপাদন বৃদ্ধির মৌলিক কাজ হচ্ছে মালিকানা নিশ্চিত করা। অর্থাৎ কার হাতে মালিকানা গেলে উৎপাদন বেশি হবে, কারা যোগ্য মালিক তাদের হাতে ফিরে যাওয়া, কারা মালিকানার ক্ষেত্রে যোগ্যতা কম রাখে তাদের মালিকানা হচ্ছে সরকার ফেরত নেওয়া। এইভাবে জমির সিলিং নির্ধারণ, মালিকানা নির্ধারণ করে যোগ্য কৃষকদের হাতে জমির মালিকানা ফিরে আসলে অবশ্যই উৎপাদন বৃদ্ধি পায়। আর এই মালিকানা নির্ধারণের ক্ষেত্রে আবার বলতে হয় বর্গা চাষি, প্রান্তিক চাষি, ভূমিহীন চাষি, শ্রমিক চাষি, ক্ষুদ্র চাষি এবং মধ্যবিত্ত চাষিদের কাছে নতুন মালিকানা নির্ধারণ হয়ে এদের হাতে ভূমির মালিকানা ফিরে আসলে অবশ্যই উৎপাদন বৃদ্ধি পাবে। ভূমি সংস্কারের উদ্দেশ্য হচ্ছে মালিকানা পুনর্নির্ধারণ বলা যায়। মালিকানা যেটা আছে পুনর্নির্ধারণ এবং উৎপাদন বৃদ্ধি করাই হচ্ছে ভূমি সংস্কারের উদ্দেশ্য। এবার ভূমির পুনর্বন্টন ও উৎপাদন বৃদ্ধি, যেটা বললাম আগেই বলেছি, ভূমির পুনর্বন্টন হতে হবে। যেভাবে বণ্টিত আছে তা আমাদের দেশের জন্য, অর্থনীতির জন্য খুব বেশি সুখকর নয়, খুব বেশি উৎপাদনের সাথে হচ্ছে যে লাগসই নেই। আবার আমরা যদি বলি যে আমাদের পরিবেশ বান্ধব বা কৃষি বান্ধব জমির পুনর্বন্টন হওয়া উচিত, কৃষি বান্ধব বা অধিক উৎপাদন বান্ধব ভূমির পুনর্বন্টন হওয়া উচিত, যার সংশোধন শুধু ভূমি সংস্কারই করতে পারে। এরপর হচ্ছে অনাবাদি জমি আবাদ। এ ব্যাপারেও ভূমি সংস্কারের আওতায় আইন থাকতে হবে। কোনো ব্যক্তি যদি তার জমিকে অনাবাদি রাখে, পরপর 1 বছর 2 বছর 3 বছর যদি কোনো ব্যক্তি তার জমিকে অনাবাদি রাখে, সেই জমি সরকার নিজে অধিগ্রহণ করতে পারবে, যাতে কেউ এই ভয়ে জমি হারাবার, মালিকানা হারাবার ভয়ে কেউ যেন তার জমিকে অনাবাদি না রাখে। আর অনাবাদি জমি যদি না থাকে দেশের উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে। আমাদের দেশে এই অনাবাদি জমি
জমির মালিক তার জমি আবাদ করলো কি করলো না কোনো দায়বদ্ধতা নেই। জমির মালিক একজন থাকেন ঠিকই, কিন্তু সর্বোচ্চ মালিকানা সুপ্রিম পাওয়ার সরকারের, সর্বোচ্চ মালিকানা কিন্তু সরকারের। অতএব ভূমি সংস্কার সংশোধনের মাধ্যমে সরকার এখানে আইন প্রণয়ন করতে অবশ্যই পারেন যে অনাবাদি কোনো জমি বাংলাদেশে অনাবাদি থাকবে না। আর যদি কোনো মালিক বছরের পর বছর এভাবে জমি অনাবাদি রাখে, সেই জমি সরকার অধিগ্রহণ করতে সমর্থবান হবেন, অর্থাৎ সরকার এই জমির মালিকানা নিয়ে নেবেন। জমির মালিকের মালিকানা হারাবে, সরকার এই জমির মালিকানা ফিরে পাবে। তাহলে কিন্তু আমাদের সমাজে যে অনাবাদি জমির কারণে আমাদের সার্বিক কৃষির উৎপাদন হ্রাস পায়, তাহলে কিন্তু এটি থাকতো না এবং অধিক উৎপাদনের নিশ্চয়তা আমরা লাভ করতে পারতাম। এবং কৃষকরা যারা জমির মালিকানা কৃষির সাথে কাজ করতে চায়, কাজ পায় না, তারা কিন্তু এই অনাবাদি জমিতে কাজ করে তারা কর্মক্ষম হয়ে উঠত এবং উৎপাদনশীল হয়ে উঠত। অতএব ভূমি সংস্কারের উদ্দেশ্য হওয়া উচিত অনাবাদি জমির আবাদ নিশ্চিতকরণ, নীতিমালা নির্ধারণ। 4 নম্বর পয়েন্টে ভূমি সংস্কারের উদ্দেশ্য হল ভূমির খণ্ডকরণ ও বিচ্ছিন্নতা রোধ। এই ভূমি বিচ্ছিন্ন হয় আমাদের দেশে মুসলিম ভূমি সংস্কার নীতির কারণে, এবং এটি আমাদের বৈধ, সুষ্ঠু, সামঞ্জস্যপূর্ণ নীতি। কিন্তু আমাদের জমিগুলো যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমরা এই জমিগুলোতে আধুনিক চাষ বা আধুনিক পদ্ধতি প্রয়োগ করে চাষাবাদ করতে সক্ষম হয় না। ভারী যন্ত্র ছোট ছোট জমিতে ব্যবহার করা যায় না। তাহলে সরকার যদি আইন করে যে সমস্ত কৃষকদের যতটা সম্ভব তাদের জমি একত্রিতকরণ করার জন্য সরকার আইন রাখবে। উদাহরণস্বরূপ বলা যায়, আমার এই মাঠে রয়েছে, আমার বাড়ির পাশে রয়েছে 2 কাঠা, আর এক মাঠে রয়েছে 5 কাঠা। এই 2 কাঠায় কি আবাদ করা সম্ভব? তাহা আর এক মাঠে রয়েছে মনে করি 13 কাঠা। তাহলে আমার জমিগুলো এক জায়গায় হলে 1 বিঘা জমি হয়ে যায়। 1 বিঘা জমিতে কিন্তু যথেষ্ট পরিমাণ চাষাবাদ করা সম্ভব। আবার দেখছে আমার জমির পাশে অন্যজনের জমি রয়েছে, সরকার কিন্তু আইন করে সরকার নিজ দায়িত্বে এই জমির মালিকানা পরিবর্তন করে কৃষকদের বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন জমির মালিকানা থেকে একীভূত করে একই জায়গায় মালিকানা অনেক ক্ষেত্রে ফেরত দেওয়া সম্ভব, সব ক্ষেত্রে সম্ভব নয়, কারণ এখানে সীমাবদ্ধতা রয়েছে। যাই হোক, সরকার এই জমির খণ্ডকরণ, বিচ্ছিন্নতা রোধ করতে পারে। আবার সরকার হচ্ছে নিজেই খামার তৈরি করতে পারে। সরকার খামার তৈরি করে বিচ্ছিন্ন জমিগুলোকে একত্রিতকরণ করে বড় খামার গঠন করে সেখানে উৎপাদন করবে, এবং যাদের যতটুকু জমি আছে সেখান থেকে জমির মালিকানা অনুযায়ী ফসলের মালিকানা প্রদান করা যেতে পারে। এভাবেও কিন্তু জমির খণ্ডকরণ ও বিচ্ছিন্নতা রোধ করা যায়। আবার এলাকার মানুষরা, সরকারি আইন থাকবে ভূমি সংস্কারের আওতায় যে ছোট ছোট আবাদি জমি থাকবে না। তাহলে এলাকার কৃষকরা তাদের খণ্ড খণ্ড জমিগুলো একত্রিত করে একই এলাকায় একটি খামার, বড় ধরনের খামার গড়ে তুলতে পারে। তারা খামার অনুযায়ী হিসাব নিকেশ করে যার যতটুকু মালিকানা রয়েছে উৎপাদন থেকে তারা সেই সুবিধা ভোগ করে সবাই মিলে উৎপাদন করলে এখানে মূলধন সংকট দূর হয়ে যাবে। তারপরে পরিচালনার বুদ্ধি, মেধা, পরামর্শ, জ্ঞান, শিক্ষা একজনের আরেকজনের কাজে লাগবে। একজনের ভূমি রয়েছে, তার শিক্ষা নেই, তাহলে যার কম জমি রয়েছে তার আবার বুদ্ধি বেশি। আবার একজনের অনেক জমি রয়েছে কিন্তু নগদ অর্থ নেই, আর একজনের জমি কম কিন্তু নগদ অর্থ রয়েছে। এইভাবে সবাই মিলেমিশে যখন একটি খামার গঠন করলে বিরাট আকার জমিগুলো, এই বিচ্ছিন্ন জমিগুলো একটি বড় ধরনের আকার লাভ করবে, এবং এই খণ্ডকরণ বা বিচ্ছিন্নতা প্রতিরোধ করা সম্ভব হবে। এবং চাষিরা যখন একসাথে এই জমিগুলো তারা আবাদ করবে, তাতে বেশি উৎপাদন এবং সুষ্ঠু সুন্দরভাবে জমির আধুনিকীকরণ করা সম্ভব হবে এবং অধিক উৎপাদন নিশ্চিত হবে। আর যার বুদ্ধি নেই সে বুদ্ধি পাবে, যার অর্থ নেই তার অর্থ পাবে, এবং কৃষিকাজ করতে গিয়ে কেউ সংকটে, অর্থ সংকট, বুদ্ধি সংকট, সময় সংকটে থাকবে না। এভাবে জমিগুলো অনাবাদি থাকবে না এবং খণ্ড বিখণ্ড জমিগুলো একত্রে আবাদ করা সম্ভব হবে। এভাবে কৃষির অধিক উৎপাদন, অধিক কর্মসংস্থান এবং অধিক উৎপাদন দিয়ে দেশ উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব। অতএব জমির খণ্ডীকরণ ও বিচ্ছিন্নতা রোধের ক্ষেত্রে
ভূমি সংস্কারের অনেক ভূমিকা এবং এটি তার মৌলিক একটা উদ্দেশ্য। 5. বর্গা চাষিদের স্বার্থ সংরক্ষণের নীতিমালা। আমাদের দেশে বর্গা চাষি বলা হয় যারা মালিক চাষি বা জোরদার বা মধ্যবিত্ত চাষিদের জমি নিয়ে, যাদের জমি নেই তারা কাজ করে। এটা শ্রমিক চাষিও হতে পারে, এটা ভূমিহীন চাষি হতে পারে, এটা প্রান্তিক চাষি হতে পারে। এনারা বর্গা চাষি যখন জমি বর্গা নেয়, ভাগ নেয়, নিয়ে কাজ করে, তখন তাদেরকে আমরা বর্গা চাষি বলি। বর্গা চাষের নিয়ম হচ্ছে, আমাদের দেশে যে বর্গা চাষের পদ্ধতি প্রচলিত রয়েছে সেটি হচ্ছে মালিক চাষি তার জমি প্রদান করবে, আর শ্রমিক চাষি বা বর্গা চাষি সেটা নিয়ে আবাদ করবে। এই আবাদের ফসল বন্টনের নিয়ম হচ্ছে, যদি জমির মালিক খরচ দেয় তাহলে 3 ভাগের 2 ভাগ পাবে মালিক চাষি, আর বর্গা চাষি পাবে 1 ভাগ। আর যদি বর্গা চাষি খরচ সমস্ত বহন করে, দায়ভার, উৎপাদন পরিচালনা, উৎপাদন খরচ, সেচ, সার, বীজ বা যাবতীয় উপকরণ নিজে ব্যবহার করে, সেক্ষেত্রে জমির মালিক পাবে 1 ভাগ এবং হচ্ছে যে বর্গা চাষি পাবে 2 ভাগ। তবে এটিকে আরও পুনর্বণ্টিত করা যায়। বর্গা চাষি যখন সমস্ত কিছু দেয় আর মালিক চাষি কোনো খোঁজই রাখে না, তারপরেও সে 3 ভাগের 1 ভাগ পায়। আমার মতে এই অনুপস্থিত চাষির প্রাপ্তি আরও হ্রাস করে বর্গা চাষির প্রাপ্তি অধিক হওয়া উচিত। যদি তা না হয়, বর্গা চাষি ওই জমিতে উৎপাদন করতে অনীহা প্রকাশ করবে, যত্ন নেবে না, মনে মনে তার এই জমির প্রতি একটি অযত্ন থাকবে, অবহেলা থাকবে, উৎপাদন কম হবে। যেমন মালিক চাষি নিজেও ক্ষতিগ্রস্ত হবে, বর্গা চাষি ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই না, এই সাথে দেশ কম উৎপাদনের শিকার হবে, দেশ কৃষির ক্ষেত্রে পিছিয়ে পড়বে। অতএব বর্গা চাষির স্বার্থ সংরক্ষণের নীতিমালা অবশ্যই ভূমি সংস্কার আইনের আওতায় নতুনভাবে প্রণীত হওয়া অত্যাবশ্যক। এরপরে 5, 6 দেখো সিরিয়াল, এবার 6 হবে। 6 হচ্ছে খাস জমির সঠিক বন্টন। খাস জমি আমাদের দেশে বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন কারণে জমি খাস হয়ে যায়, যেগুলোর কোনো মালিকানা নেই, যা সরকারের নামেই থাকে। এবং খাস মানে যদি কোনো মালিকানা না থাকে, ওই জমির মালিকানা মূলত সরকারের থাকে। তাহলে এই জমিগুলো সরকার কার মধ্যে বন্টন করবে? রিবন্টন। এই খাস জমি বন্টনের মধ্য দিয়েও হচ্ছে যে আয় বৈষম্য বা জমির মালিকানার যে বৈষম্য তা দূর করা সম্ভব। তাহলে খাস জমি সরকার তাদের দেবেন যাদের নামে, আমি আগেই বলেছি, এই ভূখণ্ডে যারা জন্ম নিয়েছে তাদের 1 খণ্ড ভূখণ্ডের অধিকার তাদের রয়েছে, কিন্তু তারা বাস্তবিকভাবে তারা কোনো ভূখণ্ডের মালিক নয়, যাদেরকে ভূমিহীন বলা হয়। খাস জমি মূলত তাদের মধ্যে সরকার বিনামূল্যে বা স্বল্প মূল্যে বা সহনশীল মূল্যে বন্টন করে দিতে পারেন। তা যারা একেবারে ভূমিহীন হয় তারা এতই গরিব হয় যে ন্যূনতম মজুরি দেওয়ার ক্ষমতাও অনেক ক্ষেত্রে থাকে না। সেক্ষেত্রে সরকার বিনামূল্যেই এই খাস জমির মালিকানা তাদের রেজিস্ট্রি করে দিতে পারেন। অর্থাৎ খাস জমির সঠিক বন্টন ভূমি সংস্কারের আওতায় সংগঠিত হয়ে থাকে এবং সেখানে বাধার নীতিমালা থাকা উচিত। আর যা আছে তার আরও উন্নয়ন সম্ভব ওইসব নীতিমালার। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে নতুন ভূমি সংস্কার আইন একান্ত প্রয়োজন খাস জমি বন্টনের সঠিক নীতি নির্ধারণের জন্য। তারপরে 6-7 নম্বর পয়েন্ট হচ্ছে ভূমি ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণ। মূলত ভূমি সংস্কারের প্রত্যেকটা কাজই, প্রত্যেকটা প্রক্রিয়ায় ভূমির অবকাঠামোকে শক্তিশালী করার জন্য নতুন নতুন ভূমি আইন বা ভবিষ্যৎ ব্যবস্থার সংশোধন প্রয়োজন হয়। আমরা আগে যেসব পয়েন্টগুলো বলেছি তা দিয়েও ভূমি ব্যবস্থার কাঠামো শক্তিশালী হয়। তারপরেও কিছু কিছু বিষয়কে আরও স্পষ্ট করে হাইলাইট করা যায়, যেগুলো ভূমি সংস্কারের আওতায় নীতি হিসাবে গ্রহণ করলে ভূমি ব্যবস্থার কাঠামো শক্তিশালী হতে পারে। এবং তার মধ্যে আমরা প্রথমে দেখছি যে দরিদ্র কৃষকদের কৃষি ঋণ প্রদান। দরিদ্র কৃষকরা কারা কারা কৃষি ঋণ পাবে? ভূমি সংস্কারের ক্ষেত্রে স্পষ্ট থাকা উচিত যে কত বিঘার মালিকরা
কৃষি ঋণ পাবে না। যেমন আমার মতে জোরদাররা কৃষি ঋণ পাবে না, ধনী কৃষকরা কৃষি ঋণ পাবে না, মধ্যবিত্ত কৃষকরা কৃষি ঋণ পাবে না, বর্গা চাষি, প্রান্তিক চাষি, ভূমিহীন চাষি, শ্রমিক চাষি, তারপরে নিম্নবিত্তের বা ক্ষুদ্র চাষিরা মূলত এই ঋণ পাবে। এটা স্পষ্ট ভূমি সংস্কার আইনের আওতায় থাকা উচিত। না হলে আমাদের দেশে পরিস্থিতি এমন হয় যে যারা যোদ্ধা চাষি, ধনী চাষি বা মধ্যবিত্ত চাষি তারা শিক্ষিত হয়, তারা ব্যাংকগুলোর সাথে দ্রুত যোগাযোগ করে তারা তাদের কৃষি ঋণটা তুলে নিতে পারে, কিন্তু গরিব চাষিরা সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়। অথচ এই কৃষি ঋণ প্রয়োজন তাদেরই, কাদের? যারা গরিব চাষি, যারা ভূমিহীন চাষি, যারা বর্গা চাষি, যারা প্রান্তিক চাষি, যারা ক্ষুদ্র চাষি, তাদের কৃষি ঋণ প্রয়োজন। অথচ তাদের ভাগ্যে কৃষি ঋণ কমই জুটে থাকে, কারণ আমাদের ভূমি সংস্কার আইনে এইসব ঋণের ব্যাপারে তেমন কিছু বিষয় উল্লেখ নেই। খ, দরিদ্র কৃষকদের ভর্তুকি প্রদান। এই ভর্তুকির ক্ষেত্রেও ভর্তুকি প্রদানটা আমরা জানি, যেমন আমি উদাহরণ দেব, ভর্তুকি মনে করি সারের উপরে সরকার ভর্তুকি দিল। এক বস্তা সার কিনলে, মনে করি 1 মণ সার কিনলে সেখানে জনগণ হচ্ছে 300 টাকা ছাড় পাবে বা কম দামে পাবে। তা এখন গরিব কৃষকরা এতই গরিব যে তারা সারও কিনতে পারে না, সারের ওই ভর্তুকিও পায় না। ভর্তুকি সার কেনার ক্ষমতা কার আছে? যোদ্ধা চাষি রয়েছে, ধনী চাষি রয়েছে, মধ্যবিত্ত চাষি রয়েছে, তারাই তাদের জমিতে বেশি বেশি সার কিনছে এবং ভর্তুকি সুবিধা তারাই পাচ্ছে। ভর্তুকি বলতে তোমরা কি বোঝো? ভর্তুকি হচ্ছে উপকরণের উপরে সরকার চাষিদের যে আর্থিক সুবিধা প্রদান করে থাকেন। মনে করি সার কোম্পানি সার উৎপাদন করলো, এই সার উৎপাদনের সময় সরকার ওই কোম্পানিকে এমন হারে অর্থ প্রদান করলো, নগদ অর্থ প্রদান করলো যে 150 টাকা সার, 150 টাকা মনের সার ওই উৎপাদক, ওই প্রডিউসার কৃষকদের কাছে 100 টাকায় বিক্রি করলো। অর্থাৎ 50 টাকা কমে, মন প্রতি 50 টাকা কমে বা বস্তা প্রতি 50 টাকা কমে প্রডিউসার কৃষকদের কাছে বিক্রি করলো। তাহলে তারা 100 টাকার সার কিনলে 50 টাকা সুবিধা তারা পেয়ে যাচ্ছে। এই সুবিধাটা গরিব কৃষকরা কিনতেও পারে না, এটা নিতেও পারে না, একে ভর্তুকি বলা হয়। অর্থাৎ উৎপাদনের উপকরণের উপরে যে আর্থিক সুযোগ সরকার কৃষকদেরকে দিয়ে থাকে তাকে হচ্ছে ভর্তুকি বলা হয়। তাহলে গরিব চাষি সারও কিনতে পারল না, ভর্তুকিও পেল না। এই জন্য আমি এখানে দরিদ্র কৃষকদের কৃষি ঋণ প্রদানের ব্যাপারটি আগে বলেছি। অর্থাৎ দরিদ্র কৃষকরা যদি কৃষি ঋণ পায়, তোমরা বুঝতে পারছো, দরিদ্র কৃষকরা যদি কৃষি ঋণ পায় তাদের আর্থিক সচ্ছলতা বা সারের চাহিদা বেড়ে যাবে, তারা বেশি সার কিনতে পারবে, বেশি আর্থিক সুবিধা বা ভর্তুকি লাভ করবে। তাহলে এই যে ভর্তুকি সুবিধা, ধনীদের তো প্রয়োজন নেই, প্রয়োজন তো মূলত দরিদ্র কৃষকদের। অতএব দরিদ্র কৃষকদের কৃষি ঋণের ব্যাপারে যেমন সরকারের নিয়ম নীতি থাকতে হবে, ভূমি সংস্কারের আওতায় ভর্তুকির ব্যাপারেও স্পষ্ট নীতি থাকতে হবে, যাতে করে এই কৃষি ঋণের সুবিধা আর ভর্তুকি ঋণের সুবিধা কম জমির মালিকরা, ভূমিহীন কৃষকরা পেয়ে থাকে। এভাবে কিন্তু কৃষির কাঠামো, কৃষি ব্যবস্থা বা ভূমির কাঠামো মজবুত হতে পারে, শক্তিশালী হতে পারে। গ, দেখো তোমরা, গ, দরিদ্র চাষিদের অনুকূল ভূমিনীতি গ্রহণ। যেখানে যে ভূমিনীতি রয়েছে, খাস জমি বন্টন বা ওয়াকফ জমি বন্টন, অনেকে জমি ওয়াকফ করলে এটা সরকারের নামে, সরকারকে ওয়াকফ করে দেয়, সরকারের নামে থাকে। সরকার এই জমিগুলোতে কি করতে পারে? সরকার এই জমিতে হচ্ছে নিজের কোনো প্রতিষ্ঠান করতে পারে বা দরিদ্রদের মধ্যেও বন্টন করে দিতে পারে। আবার সরকার তার নিজের মালিকানায়, সারা দেশে প্রচুর জমি রয়েছে সরকারি মালিকানায়, সরকার সেই মালিকানার জমিও দরিদ্র চাষিদের অনুকূলে নীতি গ্রহণ করে তাদের মধ্যে বন্টন করে দিতে পারে। এইভাবে সম্ভব ভূমি ব্যবস্থার কাঠামোকে শক্তিশালী করে ফেলা। এরপর আমরা দেখছি ঘ, কৃষি দ্রব্যের ন্যায্য মূল্য ও ন্যায্য ওজন প্রতিষ্ঠা করা। অর্থাৎ কৃষি দ্রব্যের ন্যায্য মূল্য যদি না পায়, তাহলে এই বর্গা চাষি থেকে শুরু করে, আমরা আগে দেখিয়েছি বর্গা চাষি, ভূমিহীন চাষি, প্রান্তিক চাষি, যে চাষির কথাই বলি না কেন, দরিদ্র চাষি, আলোভার দরিদ্র চাষি, এই দরিদ্র চাষিরা যেন উৎপাদন করে কৃষি পণ্যের সঠিক মূল্য পায়, সেদিকে নীতি, সরকারি নীতি
থাকা উচিত, এই ভূমি সংস্কার আইনের আওতায় থাকা উচিত। কারণ আমরা জানি আমাদের কৃষকরা, যদি আমরা আমাদের সবজির উদাহরণ দিই বাংলাদেশে, আমার যে কৃষক মাঠে বেগুন উৎপাদন করছে, সেই কৃষক 10 টাকা কেজিতে বেগুন বিক্রি করে। তার ভূমিতে বসে সে পরিবহন খরচ দিয়ে দূরে নিয়ে গিয়ে বিক্রি করবে, তার বিভিন্ন অসুবিধার কারণে সে 10 টাকা দামে যে বেগুনটি বিক্রি করে, আমরা জানি সেই বেগুনটি হাত বদল হতে হতে মধ্যস্বত্বলোপী, মানে যারা মধ্যস্বত্বভোগী আছে ব্যবসায়ী, সেই খুচরা থেকে পাইকারি থেকে খুচরা পর্যন্ত যারা বিক্রি করে, তারা এর অধিক মূল্যটা গ্রহণ করে থাকে। কিন্তু যে চাষি উৎপাদন করলো সে পায় মাত্র 10 টাকা, আর অন্যরা ব্যবসার সুবাদে পায় 40 টাকা অতিরিক্ত। তাহলে কৃষক এখানে বঞ্চিত হয়। কৃষক বঞ্চিত হওয়া মানেই বাংলাদেশের অধিকাংশ লোক, 80% লোক বঞ্চিত হওয়া। আর 80% লোক যে দেশে বঞ্চনার শিকার হয়, সেই দেশের কখনো উন্নয়ন আশা করা যায় না। আবার ওজনের ক্ষেত্রেও ন্যায্যতা নেই। এই ওজনও সরকারিভাবে ন্যায্য ওজন, সরকার যে ওজনে বিক্রি করে, কেনা বেচা একই আইনে হতে হবে। আমরা জানি আমাদের যে দালাল ফড়িয়া মধ্যস্বত্বভোগী রয়েছে, তারা নেয়ার সময় ওজনে কম ওজন দিয়ে তারা ক্রয় করে, বিক্রির সময় তারা নেয়ার সময় ওজনে তারা বেশি নেয়, দেওয়ার সময় ওজনে কম দিয়ে তারা বিক্রি করে। কিন্তু কোনো সরকারি আইন থাকলেও তার বাস্তব প্রয়োগ নেই। আর এই প্রয়োগ না থাকার কারণে হচ্ছে যে এইসব কৃষকরা বঞ্চিত হয়, মানে অল ওভার ভূমি ব্যবস্থা বা কৃষকরা দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ ভূমি ব্যবস্থা কাঠামোটি দুর্বল হয়ে পড়ে। এক্ষেত্রে স্পষ্ট বাধা ধরা আইন থাকা উচিত, যে আইনের বাস্তবায়ন প্রক্রিয়াও ভূমি সংস্কার আইনের আওতায় লিপিবদ্ধ থাকা অত্যাবশ্যক। এবং এই বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে এইসব সমাজে যে দুর্নীতিবাজ বা মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য, তা প্রতিহত করার জন্য প্রয়োগযোগ্য আইন এবং সেই আইনের আওতায় প্রয়োজন মতো শাস্তি বা জরিমানার ব্যবস্থাও থাকা উচিত। আর হচ্ছে উপস্থিত চাষিদের অগ্রাধিকার প্রদান। সব ক্ষেত্রে ঋণের ব্যাপারে, ভর্তুকির ব্যাপারে, সম্পদ রিবন্টনের ব্যাপারে, খাস জমি বন্টনের ব্যাপারে যারা জমিতে উপস্থিত থেকে কৃষিকাজ উৎপাদন করে দেশ উন্নয়নে ভূমিকা রাখছে, এরাই আসল দেশ উন্নয়নের সৈনিক, এরাই আসল নৌজন। আমরা দেশ উন্নয়নের জন্য বিপ্লবের কথা বলি, আমরা আমাদের হচ্ছে যে ডিফেন্সের কথা বলি, বিভিন্ন তারা দেশ উন্নয়নে ভূমিকা রাখে। কিন্তু কেউ খেয়াল করে না যে আসলে দেশের উন্নয়ন সাধন করে ওই সব সৈনিক যাদের পেটে ভাত নেই, গায়ে কাপড় নেই, অর্থ অভাব, শরীরে পুষ্টি নেই, সেই কৃষকরাই কিন্তু দেশ উন্নয়নের আসল সৈনিক, আসল নওজোয়ান। তাদের স্বার্থ, অর্থাৎ যারা উপস্থিত চাষি, যারা মানে কৃষিকাজের এই সংগ্রামের ময়দানে উপস্থিত রয়েছে, তাদেরকে সরকারের ভূমি সংস্কার আইনের আওতায় বলিষ্ঠ করে তোলা, তাদের সম্পদ দিয়ে, তাদের সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে, সরকারি ঋণ দিয়ে, ভর্তুকি দিয়ে, বিভিন্নভাবে উপহার দিয়ে তাদেরকে কৃষিকাজে আগ্রহী করে তোলা, তাদের হাতকে শক্তিশালী করা, এটি হচ্ছে ভূমি সংস্কারের নীতির আওতায় থাকা উচিত। তাহলে আমরা দেখব যে ভূমি ব্যবস্থার কাঠামো শক্তিশালী হয়ে উঠবে। আর ভূমি কাঠামো যখন শক্তিশালী হবে, অধিক উৎপাদন হবে, অধিক কর্মসংস্থান সৃষ্টি হবে, কৃষি বৈদেশিক মুদ্রা অধিক অর্জন করবে এবং কৃষি প্রকারান্তে অন্য খাতকে আরও বলিষ্ঠ করে তুলবে। সার্বিকভাবে একটি দেশ উন্নয়নের ক্ষেত্রে এই কৃষি প্রধান দেশের কৃষকরা সঠিক ও সুযোগ্য ভূমিকা রাখবে আশা করা যায়। সামাজিক উদ্দেশ্য, সামাজিকভাবে যারা কৃষক, তাদের আমরা কৃষক বলে তারা নিজেরাও নিজেদেরকে মর্যাদা আছে বলে মনে করে না। তাদের বিভিন্নভাবে মূল্যায়ন করা উচিত, তাদের বিভিন্নভাবে সম্মানিত করা উচিত। ভূমি সংস্কার আওতায় তাদের পুরস্কারের ব্যবস্থা করা উচিত। আমরা জানি যে কৃষককে সাধক বলা হয়েছে, এবং আমরা জানি যে কবি রাজিয়া সুলতানা তার কবিতায় বলেছেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা।
মুক্তিকামী মুক্তিকামী দেশের সে যে আশা, তার মানে সে যে সব সাধকের বড় সাধক আমার দেশের আশা, অর্থাৎ সাধক হিসাবে এখানে তাদেরকে উল্লেখ করা হয়েছে। তাহলে এই যে দেশ উন্নয়নের যে সাধনার ব্রত যারা পালন করে তারাই কিন্তু কৃষক এবং তারাই ভূমির সাথে লেগে থাকে। অতএব ভূমি সংস্কারের মাধ্যমে আমাদের এই কৃষক সাধকদের ভাগ্য উন্নয়ন করা এবং তাদের সামাজিকভাবে মর্যাদা, তাদের সামাজিকভাবে পুরস্কৃত করা, তাদেরকে সামাজিক বিভিন্ন কৃষি উন্নয়নের বিভিন্ন প্রোগ্রাম, গবেষণা, বিভিন্নভাবে তাদেরকে অংশগ্রহণে উৎসাহিত করে তোলা, এটা ভূমি সংস্কার আইনের আওতায় লিপিবদ্ধ থাকা উচিত। তাতে করে আমরা দেখব দেশ উন্নয়নে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং দেশ উন্নয়ন দ্রুত হবে। রাজনৈতিক উদ্দেশ্য, সাধারণত আমরা দেখি যে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের সমাজে যারা বিভিন্নভাবে অকৃষক তারাই কিন্তু রাজনৈতিক ভূমিকা পালন করে। এলাকার রাজনীতিতে তাদেরকে বেশি মর্যাদা দেওয়া হয়, বেশি সম্মান করা হয়। এইসব রাজনৈতিক উদ্দেশ্য সাধনের ক্ষেত্রেও যদি আমাদের এইসব কৃষকদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এবং তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হয়, তাহলে তারা তাদের মূল্যবোধ ফেরত পাবে, তারা তাদেরকে দেশ উন্নয়নে অংশ নিতে পারবে, তারা কৃষিকাজে উৎসাহিত হবে। এভাবে রাজনৈতিক উদ্দেশ্য ভূমি সংস্কারের একটি অংশ হওয়া উচিত। আর এই রাজনৈতিক হচ্ছে যে অধিকার এবং গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার বিভিন্ন কৃষির মিটিং, মিছিল বা বিভিন্ন গবেষণা, প্রশিক্ষণে তাদেরকে অধিকার দেওয়া উচিত এবং এটা তাদের দেশের নাগরিক হিসাবে তাদের রাজনৈতিক অধিকার থাকা উচিত এবং তারা যেন গণতান্ত্রিকভাবে অগ্রাধিকার পায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা কৃষির সাথে সংশ্লিষ্ট, কৃষির যত সুযোগ সুবিধা রয়েছে সেক্ষেত্রে তাদের সুবিধা দেওয়া অত্যাবশ্যক এবং এটা কৃষির নিয়মকানুন, নীতিমালা বা কৃষি ব্যবস্থা বলি বা ভূমি সংস্কার আইন বলি, সেখানে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। এইভাবে আমরা সামাজিক উদ্দেশ্য ভূমি সংস্কারের মাধ্যমে সাধন করতে পারি, রাজনৈতিক উদ্দেশ্য আমরা ভূমি সংস্কারের মাধ্যমে অর্জন করতে পারি। তবে ভূমি সংস্কারের মৌলিক যেসব উদ্দেশ্য রয়েছে তা সবই বেশিরভাগই হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তাহলে তোমরা দেখলে যে আমরা মূলত সামাজিক এবং অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে ভূমি সংস্কার নীতি প্রয়োগ বা নতুন নীতি গ্রহণের উপরে গুরুত্ব আরোপ করেছি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভূমি সংস্কার হওয়া উচিত এবং সেই ভূমি সংস্কারের উদ্দেশ্যগুলো আমরা এক এক করে বর্ণনা করেছি। এইসব উদ্দেশ্য সামনে রেখে ভূমি সংস্কারের আইন প্রণয়ন হয়ে বাংলাদেশে আর একটি নতুন ভূমি সংস্কার সম্পন্ন হওয়া উচিত। আমরা আমাদের দেশের সরকারের কাছে আবেদন রেখে আজকের আমাদের আলোচনা আমরা শেষ করব। সেটা হচ্ছে এই যে আমাদের দেশের কৃষকদের এবং দেশের কৃষি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি বা কৃষকদের ভাগ্য উন্নয়ন তথা দেশ উন্নয়নের জন্য খুব জরুরির ভিত্তিতে অল্প সময়ের মধ্যে আর একটি ভূমি সংস্কার নতুন আইন প্রণয়ন অত্যাবশ্যক, যা কৃষকরা, সব শ্রেণীর কৃষকরা অনুভব করে থাকে। বিশেষ করে কৃষকদের মধ্যে বঞ্চিত শ্রেণীরা এটা অনুভব করে যে ভূমির এইসব নিয়মনীতি বা ভূমি স্বত্ব ব্যবস্থার প্রবর্তন হওয়া উচিত, কিছু পরিবর্তন হওয়া উচিত। সেই 1884 সালে 1984 সালে যে ভূমি সংস্কার আইন হয়েছে, তারপরে আর আমরা একটি ভূমি সংস্কার নতুন আইন পাইনি। অতএব সুশীল সমাজ এবং কৃষক শ্রেণী বা ভূমির মালিকদের কাছে এটি একটি প্রত্যাশা যে নতুন ভূমি আইন বা ভূমি সংস্কার প্রণীত হওয়া অত্যাবশ্যক। তোমাদের সবাইকে তোমাদের সবার জন্য দোয়া রইল। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনায় মনোযোগী হও। আবার আশা করছি সামনের ক্লাসে তোমাদেরকে পাবো। এই সব শুভ প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।